বিকেলে বিসিবির জরুরি সভা, মূল এজেন্ডা বিপিএল। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএল টি-20-র সূচি নিয়ে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির জরুরি সভা, মূল এজেন্ডা বিপিএল। জরুরি সভা বলেই ডাকযোগে নয়, সব পরিচালককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুঠোফোনে SMS এর মাধ্যমে। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় থাকছে ভার্চুয়ালি যোগ দেওয়ার সুযোগও। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএল এর টি-20 ফরম্যাটের নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়েও। মিরপুরে বিসিবি কার্যালয়ে বিকাল 3টায় শুরু হবে এই মিটিং। দরজায় কড়া নাড়ছে বিপিএল এর উন্মাদনা। 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে তা। যদিও 23 ডিসেম্বর হোম অফ ক্রিকেটের সুরের মূর্ছনায় শুরু হবে আনুষ্ঠানিকতা। সেই বিপিএল নিয়েই বিসিবির সবশেষ প্রস্তুতি, তার অনুমোদন আর নিজেদের মধ্যে পরামর্শের জন্যই জরুরি মিটিংয়ে বসছেন বোর্ডের সব পরিচালকরা। জরুরি মিটিং বলেই গেল দুই বোর্ড সভার মতো ডাকযোগে কোনো পরিচালককে পাঠানো হয়নি আমন্ত্রণপত্র, বরং মুঠোফোনেই করা হয়েছে অবগত। তবে ব্যক্তিগত কাজে দেশের বাইরে অর্থাৎ অস্ট্রেলিয়াতে আছেন ইফতেখার মিঠু, তাই তো কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় সুযোগ রাখা হয়েছে ভার্চুয়ালি যোগ দেওয়ার। জানা গেছে আরেক পরিচালক আকরাম খানও সশরীরে নয়, যোগ দেবেন ভার্চুয়ালি। বাকিরা উপস্থিত থাকবেন যথারীতি। মূল এজেন্ডা বিপিএল হলেও আলোচনায় জায়গা পেতে পারে 2025 সালের পরিকল্পনা। জানা গেছে নতুন বছরের ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে এনসিএল এর টি-20 ফরম্যাট। এদিন জানিয়ে হতে পারে বিশেষ আলাপ। এছাড়াও স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব আর তার সবশেষ অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বিসিবির বর্তমান কমিটির 16তম মিটিংয়ে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20-তে ক্লিন সুইপের স্বস্তি নিয়েই চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছে টাইগাররা। কিন্তু 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ ছাড়াও বাংলাদেশের আছে 6টা দ্বিপাক্ষিক সিরিজ, যার 4টা হোম 2টা অ্যাওয়ে। খুব বড় পরিসরে না হলেও নতুন বছরের পরিকল্পনায় স্থান পেতে পারে বিসিবির এই সভায়। মার্চের আগে টি-20 আর জুনের আগে টেস্ট ম্যাচ নেই টাইগারদের, তাই তো এই দুই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে আলোচনা হচ্ছে না আপাতত। তবে ওয়ানডের অধিনায়কত্ব থাকছে শান্তর কাঁধেই। এদিন প্রাথমিক আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েও। আলোচনা হতে পারে তামিম ইকবাল ইস্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলে ফিরতে প্রস্তুত এবাদত হোসেন। চোট পুনর্বাসন কাটিয়ে এনসিএল এর প্রত্যাবর্তনে নিজেকে আবিষ্কার করেছেন সেরা ছন্দে। বিপিএলে একই ধারাবাহিকতা রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ সিলেট এক্সপ্রেসের। পেসারদের ভিড়ে নিজেকে এগিয়ে রাখছেন আলাদা কারণে। সিলেট থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। লম্বা একটা ইনজুরির পরে আপনাকে রিকভার করা, এটা সত্যি আগে কখনো ইনজুরিতে পড়িনি, এটা বুঝতে পারতাম না। এই ইনজুরিতে পড়ার পরে রিহ্যাব জিনিসটা বুঝতে পারলাম যে এটা কতটা ডিপ্রেসড এবং কতটা হার্ডওয়ার্ক করা লাগে। এভরিডে সেম কাজ। মুশিব ভাই এটা জানে এবং রিয়াদ ভাইয়ের সাথেও শেয়ার করছিলাম, ওনারাও জানে এটা কত কষ্ট। বিপিএল আছে, আমি বিপিএলে ফোকাস করতেছি, দেখি বিপিএলটা ভালো সময় যদি যায়, ভালো পারফর্ম করতে পারে ইনশাল্লাহ। একটা করে আগাই। দেন চ্যাম্পিয়ন্স ট্রফি তো অনেক দূরে এখন পর্যন্ত। আমি চিন্তা করতেছি যে আপাতত বিপিএল সামনে আছে, ওটাতে ভালো পারফর্ম যাতে করতে পারি। 5 ইনিংসে 10 উইকেট, টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলিং ইকোনমি। নিজের প্রস্তুতিতে সন্তুষ্ট সিলেট এক্সপ্রেস। মাঠে ফিরতে কদিন আগে দলের সঙ্গে ভারত সফরে যায় এবাদত। ভেন্যু থেকে ভেন্যু ঘুরে কাজ করেছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির সঙ্গে। এখন নিজেকে আবিষ্কার করলেন সেরা ছন্দে। নাথান কেলির সাথে কাজ করেছি এবং ওখানে আমার ফাস্ট বোলিং কোচ ছিল আন্দ্রে অ্যাডামস, ওনাদের দুজনের সাথে কাজ করেছি। ফিল্ডিং কোচও ছিল। আমার ফিটনেস সেশনটা ওখানে, আমার যে প্রোগ্রাম যেটা ছিল এমনভাবে সেট করা ছিল যে ওই সময়টা, ওই 7-8টা দিন আমার অনেক একটা টাফ একটা গিয়েছিল, যার কারণে এখন আমার খেলাটা খুবই ইজি হচ্ছে। যে আমার রিদম যেটা পেয়েছি, আমি আসলে এটা সত্যি আমি অনেক খুশি। দলে ফিরতে অ্যাসিড টেস্ট বিপিএল। পেস বিপ্লবের মাঝে সে পরীক্ষায় এবাদতের সঙ্গে যোগ্য দাবিদার অনেকেই। তবে এই পেসার নিজেকে এগিয়ে রাখছেন দক্ষতায়। দেশের ক্রিকেটে এমন প্রতিযোগিতাকে দেখছেন ইতিবাচক হিসেবে। পেস বোলিং বিপ্লব যেটা শুরু হয়েছে লাস্ট 2021-22 থেকে, তারপরে থেকে আমাদের পেস বোলারদের মধ্যে একটা হেলদি একটা কম্পিটিশন শুরু হয়েছে।
যেটা এখনো কন্টিনিউ আছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা জিনিস, পজিটিভ একটা জিনিস আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমার কাছে মনে হয় এই হেলদি কম্পিটিশনটা সব জায়গায় হওয়া উচিত। লাইক এখন ফাস্ট বোলার শুরু হয়েছে, কিছুদিন পরে টপ অর্ডারে শুরু হবে, মিডল অর্ডারে শুরু হবে, লো অর্ডারে শুরু হবে, তখন অলরাউন্ডার খোঁজা শুরু হবে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। মাঠের পারফরমেন্স গড়পড়তা হলেও 2024 সাল জুড়েই টাইগার পেসাররা ছিলেন দুর্দান্ত। সব ফরম্যাট মিলিয়ে চলতি বছর 43 ম্যাচে প্রতিপক্ষের নেয়া 372 উইকেটের 223টাই নিয়েছেন সিমাররা। এক বছরে 63 উইকেট তুলে নিয়ে 2006 সালে মাশরাফির নেয়া 53 উইকেটের রেকর্ড ভেঙেছেন তাসকিন আহমেদ। আলো ছড়িয়েছেন অভিষিক্ত নাহিদ রানা, হাসান মাহমুদরা। সব মিলিয়ে 9 জন পেসার খেলেছেন চলতি বছর টাইগার জার্সিতে। নতুন বছর দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপে বাংলাদেশের সিমারদের চ্যালেঞ্জ দেখছেন পেস বোলিং কোচ। 2024 সালটা কেমন গেছে টাইগারদের, সে উত্তর দিতে হয়তো কিছুটা দ্বিধায় পড়বেন খোদ পার সমর্থকরাও। 43 ম্যাচে 18 জয়। টি-20 বিশ্বকাপ ব্যর্থতা ভারত, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার কাছে টেস্টে যেমন হোয়াইট ওয়াশ হতে হয়েছে, তেমনি এই ফরম্যাটে জয় পাওয়া গেছে পাকিস্তান, ক্যারিবিয়ানদের বিপক্ষেও। তবে ওয়ানডের ম্লান বছরে তৃপ্তি, স্বস্তি, প্রশান্তি এনে দেবে টাইগার পেসাররা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলার পেস বিপ্লবের খবর চাউর হয়েছে বিশ্ব ক্রিকেটে। স্পিন নির্ভর একটা দল কি জীবন কাঠির ছোঁয়ায় এভাবে বদলে গেল, হচ্ছে সেই আলোচনাও। কিন্তু 2024 যেন দুহাত ভরে দিয়েছে, পেসাররাও ছাড়িয়ে গেছেন আগের সববারকেই। পরিসংখ্যানও বলছে সেই কথাই। 2000 সালে টেস্ট স্ট্যাটাসের পর এক বর্ষ পঞ্জিকায় কোনো পেসার হিসেবে মাশরাফি 2006 সালে নিয়েছিলেন 53 উইকেট। গেলবার 52 উইকেট নিয়ে শরীফুল কাছাকাছি ছিলেন ম্যাচের, কিন্তু তাকে স্পর্শও করতে পারেননি। অথচ তাসকিন চলতি বছর নিয়েছেন 63 উইকেট। 3 ফরম্যাটেই সমান কার্যকর ছিলেন ঢাকা এক্সপ্রেস। গেলবার যিনি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ একটা সময়। শুধু কি তাসকিন, 2024 সালে প্রতিপক্ষের নেয়া 372 উইকেটের 223টাই নিয়েছেন পেসাররা। এই তালিকায় সেরা 10 জনের 6 জনই সিমার। সংখ্যার হিসেবে নিজেদের ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ। অথচ চোটের কারণে গোটা বছরই আন্তর্জাতিক ক্রিকেট মিস করেছেন সাদা পোশাকের টাইগারদের সেরা পেসার এবাদত। তবে নাহিদ, হাসানরা বুঝতেই দেননি তার অভাব। মাশরাফিদের পরে এরা একটা নতুন কালচার তৈরি করে ফেলছে, লাইক পাকিস্তানের মতো। যে পাকিস্তানে যেমন ঘরে ঘরে পেস বোলার জন্মগ্রহণ করে, ইন্ডিয়াতে যেমন ঘরে ঘরে ব্যাটসম্যান জন্মগ্রহণ করে, এখন ইন্ডিয়ার ট্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের দেশের যেহেতু ওই কোয়াইট সিমিলার সেম কালচার, আমাদের দেশে যেহেতু ইয়াং ফাস্ট বোলার এখন অনেক আসছে বিকজ অফ মাশরাফির দেখা তাসকিনদেরকে দেখে রানার আসছে। সো নেক্সট জেনারেশন এখন কিন্তু আমার কাছে মনে হয় কিছুদিন পর ঘরে ঘরে ফাস্ট বোলার এমনি তৈরি, বিকজ আইডল এখন আমার দেশে আছে। নতুন বছর, নতুন চ্যালেঞ্জ। এই মোমেন্টাম ধরে রাখার, নিজেদের আরও ছাড়িয়ে যাওয়ার। তবে ভেন্যু আর টানা ক্রিকেটের বিবেচনায় বিষয়টি যে মোটেও সহজ হচ্ছে না বোলিং কোচ মনে করিয়ে দিলেন তাও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। টি-20 সিরিজে ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স উপহার দিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। ব্যাট হাতে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক জাকের আলী অনেক। 3 ম্যাচে 60 গড়ে তার ব্যাট থেকে এসেছে 120 রান। আর বল হাতে সর্বোচ্চ 8 উইকেট শিকার করেছেন শেখ মেহেদী। সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। পাকিস্তান, ভারত আর ইংল্যান্ডের পর উইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। পছন্দের ওয়ানডে ফরম্যাটে হোয়াইট ওয়াশের পর কেউ হয়তো ধারণাও করেনি টি-20তে ক্যারিবিয়ানদের ধবল ধোলাই করবে টাইগাররা। যে ফরম্যাটে প্রতিপক্ষরা শক্তিশালী আর দুর্বল বাংলাদেশ, সেই টি-20তে অনবদ্য পারফরমেন্স টাইগার ক্রিকেটারদের। ব্যাট হাতে 2 ম্যাচে খুব বেশি কিছু করতে না পারলেও শেষ ম্যাচে সক্ষমতা দেখিয়েছেন টাইগাররা। প্রথম 2 লো স্কোরিং ম্যাচে ছোট ছোট ব্যক্তিগত রান এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। জাকের আলী অনেক 120 রান সংগ্রহ করে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। এরপর শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকাররাও ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক। শামীম ফিনিশার রোলে দারুণভাবেই মানিয়ে নিয়েছেন নিজেকে। সিরিজে প্রায় 190 স্ট্রাইক রেটে রান তুলেছেন।
বিশেষভাবে সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে জাকের আলী অনিকের। টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন ফরম্যাটে হেসেছে তার ব্যাট। সাদা পোশাকে একটুর জন্য মিস করেছেন সেঞ্চুরি। 91 রান করেছিলেন প্রথম টেস্টে। ওয়ানডেতে 3 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 113 রান। আর টি-20তে শেষ ম্যাচে 41 বলে 72 রানের ইনিংস। পুরো সিরিজে 120 রান এসেছে তার ব্যাটে। মাঝে তার ব্যাটিং নিয়ে সমালোচনা থাকলেও বছরের শেষে এসে ঠিকই প্রমাণ দিয়েছেন সক্ষমতার। ক্যারিবিয়ানদের টি-20তে হোয়াইট ওয়াশের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে বোলারদের। পেস বিপ্লবের সময়ে কম যাননি স্পিনাররাও। আলাদা করে বলতে হয় শেখ মেহেদী আর রিশাদ হোসেনের কথা। দুই স্পিনার ভালোই ভুগিয়েছেন স্বাগতিক ব্যাটারদের। শেখ মেহেদী 8 উইকেটের সঙ্গে 34 রান করে হয়েছেন সিরিজ সেরা, আর রিশাদ নিয়েছেন 4 উইকেট। পেস ইউনিটে নেতৃত্ব দেওয়া তাসকিন আছেন টি-20 সিরিজে উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে। 7 উইকেট তার নামের পাশে। শুরুতে উইকেট নেয়া পার্টনারশিপ ভেঙে অধিনায়কের কাজটা সহজ করে দিয়েছেন এই পেসার। তাছাড়া হাসান মাহমুদ ও তানজিম সাকিব নিয়েছেন 4টি করে উইকেট। টেস্ট সিরিজ ড্র, ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই। রঙিন পোশাকে বছরটা দারুণভাবেই শেষ করল টাইগাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বয়সভিত্তিকের সাফল্যে আত্মতুষ্টির কারণে আন্তর্জাতিক সার্কিটে এসে হারিয়ে যায় অসংখ্য ক্রিকেটার। তাই তো যুব পর্যায়ে সাফল্য আসলেও মূল পর্যায়ে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ টাইগার ক্রিকেট। সেই ধারা ভাঙতে চান যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। পুরো দস্তুর অলরাউন্ডার হয়ে দেশকে জেতাতে চান আরাধ্যের বিশ্বকাপ। সিলেট থেকে সাব্বির মিথুনের আরও একটি প্রতিবেদন। বেলা থেকে এই জায়গাতেই ব্যাটিং করতেছি, এই জায়গা নিয়ে কাজ করতেছি। ভালো লাগে আসলে এই জায়গাটাতে ব্যাটিং করতে। আর ট্রাই করি যে টিমের যে সিচুয়েশন আছে বা যে সিচুয়েশনে যা করা দরকার আসলে আমি আসলে ওইটার জন্য প্রস্তুত থাকি। যে আসলে আমার কাছে মনে হয় যে টিম ফার্স্ট, টিমের জন্য যেটা দরকার সেটা যদি হয় ডিফেন্সিভ, যদি হয় অ্যাটাকিং, আসলে টিম ফার্স্ট আমার কাছে ধীরে আসলে গাফুলতির কারণে হয়তো বা এটা হতে পারে। কারণ অনেকে হইতে পারে যে সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসতে পারে। 19-এ আসার আগ পর্যন্ত যে একটা ডেডিকেশন থাকে, লাইক ওরকম ডেডিকেশন হয়তো বা নাও থাকতে পারে। নিজের টেক কেয়ারটা নিজের করতে হবে। ইচ্ছা আছে যে ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে নিয়ে আসবো। আমরা যারা লাইক বোলিং করি, যারা স্পিনার, যারা শুধু স্পিন বোলিং করে, আমার কাছে মনে হয় তারা যদি একটু ব্যাটিং শুরু করে, বা আমাদের এখন কিন্তু অনেকেই আসতেছে যে ব্যাটিং করতে পারে, অনেক স্পিনার আছে যে ব্যাটিং করতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমাদের নিজেদের থেকে আগানো উচিত যে আমরাও ব্যাটিং করতে পারি। তাহলে হয়তো বা আমাদের যে কোচরা আছেন তারা আমাদেরকে নিয়ে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। এখন ক্রিকেটটা যে লেভেলে চলে গিয়েছে, আমার কাছে মনে হয় একটা পাশ দিয়ে ক্রিকেট খেলা খুব টাফ। তো দুই দিকেই মনোযোগী আর হার্ড ওয়ার্কার হওয়া উচিত। এনসিএল টি-20-র আরও খবর। আজ শুরু হয়েছে এনসিএল এর প্লে অফ রাউন্ড। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, 4 দেশের টি-20 ক্রিকেট উৎসব নিজের শেষে শুরু করে দিয়েছে। আজ দিনের যে এলিমিনেটর পর্ব ছিল, যেখানে চট্টগ্রামকে বিদায় করে খুলনা চলে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম কোয়ালিফায়ারে হাই ভোল্টেজ ম্যাচে টেবিলের যে 2 টপার ছিল এবং সেখানে আনবিটেন ঢাকা মেট্রোকে প্রথমবারের মতন হারের স্বাদ দিতে রংপুর বিভাগ মুখোমুখি হবে এই ম্যাচে। অর্থাৎ দিনের দ্বিতীয় ম্যাচে যারা জিতবে তারা কিন্তু প্রথম এলিমিনেটর জেতা দলের সাথে অর্থাৎ খুলনার সাথে আগামীকালকে এখানে ফাইনালে ওঠার মিশনে নামবে। খুলনা আজ দারুণ ক্রিকেট এখানে উপহার দিয়েছে। প্রথমে ব্যাটাররা খুব একটা ভালো করতে না পারলেও সোহানের হাফ সেঞ্চুরিতে ভর করে কিন্তু তারা একটা সম্মানজনক পুঁজি দাঁড় করায়। তারপরে চট্টগ্রামকে খুব কম রানে আটকে দেয় এবং খুলনা দলটা দ্বিতীয় কোয়ালিফায়ারে আরো শক্তিশালী হবে যখন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আগামীকালকে দলটার হয়ে খেলতে নামবেন। আজকেও তার খেলার গুঞ্জন শোনা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত কিন্তু মোস্তাফিজুর রহমানকে আমরা দেখিনি ইলেভেনে এবং মোস্তাফিজুর রহমানকে ছাড়াই চট্টগ্রামকে কিন্তু হারিয়ে দিয়েছে খুলনা বিভাগ। এবং দিনের দ্বিতীয় ম্যাচের সবচেয়ে বড় ঘটনা হতে পারে ঢাকা মেট্রোর একটা হার, কারণ গ্রুপ পর্বে ঢাকা মেট্রোকে অর্থাৎ নাইম শেখের যে দল তাদেরকে কিন্তু কেউ হারাতে পারেনি এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে আনবিটেন রয়েছে তারা। রংপুরকে তারা গ্রুপ পর্বে একবার হারিয়েছে, আজকে দ্বিতীয়বারের মতন তারা মুখোমুখি হবে, যেখানে রংপুরের জন্য কিন্তু জয়টা গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ পর্বে ঢাকা মেট্রোর বিপক্ষে তাদের টিম পারফরমেন্স অতটা ভালো ছিল না। রংপুর বিভাগ দারুণ ক্রিকেট খেললেও ওই দিন আসলে কিছুটা
কিছুটা গোছানো ক্রিকেটের অভাবেই কিন্তু হারতে হয়েছিল এবং আজকে কিন্তু তাদের সামনে সুযোগ রয়েছে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে ওঠার। সেটা আসলে কারা করতে পারবে তা কিন্তু একটা বড় প্রশ্ন এবং সময়ের অপেক্ষা। তবে চায়ের দেশে এনসিএল টি-20 যেভাবে উত্তাপ ছড়াচ্ছে এবং আজকে আমরা যেভাবে দেখছি যে মাঠে দর্শক প্রবেশ করছে, তাতে বলা যায় শেষ ভাগে এসে এই টুর্নামেন্ট কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে এবং এর মাধ্যমে কিন্তু বিসিবি অনেকটা আত্মবিশ্বাসী যে এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে যদি দর্শক আগ্রহ মাঠে আনানো যায় তাহলে কিন্তু তাদের জন্য ব্যবসায়িকভাবেও এটা একটা লাভজনক প্রজেক্ট হিসেবে দাঁড় করাতে পারবে তারা, এবং পাশাপাশি অনেক ক্রিকেটার তুলে আনার যে বিষয়টা রয়েছে তা তো আছেই। তবে আমি যেটা বলতে চাই, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যারা পারফর্ম করেছে অর্থাৎ ব্যাটে অথবা বলে তাদের অধিকাংশই কিন্তু নতুন মুখ এবং সেখান থেকেও কিন্তু একটা প্রত্যাশার জায়গা দাঁড়িয়েছে যে এই টুর্নামেন্টের যদি নিয়মিত করা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি বছরই বেশ কিছু ক্রিকেটার তুলে আনা সম্ভব হবে এবং তার মাধ্যমেও কিন্তু টি-20 যে একটা আক্ষেপ রয়েছে, আমরা টি-20 আন্তর্জাতিকে যেভাবে ভুগি প্রতিনিয়ত, সেখানে কিন্তু অনেক ক্রিকেটারের একটা পাইপলাইনের একটা ফ্লো তৈরি হবে এবং তার মাধ্যমে কিন্তু দেশের ক্রিকেটার উপকৃত হবে। আমার কাছে সিলেটের এনসিএল নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। বলে খবর, হামজা চৌধুরীকে দিয়ে ব্র্যান্ডিং নয়, জাতীয় দলের উইনিং স্পিরিট ফেরানোই লক্ষ্য। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে দেখে অন্য প্রবাসী ফুটবলারও লাল সবুজ জার্সি গায়ে খেলতে অনুপ্রাণিত হবেন বলে প্রত্যাশা বাফুফের সভাপতি তাবিতা ওয়ালের। জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বসিত দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশে কখনো না খেললেও এখানকার কন্ডিশনের সঙ্গে তিনি মানিয়ে নেবেন বলেও মনে করেন বাফুফে বস। নিঃসন্দেহে দেশের ফুটবলে এখন সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। শুধু ফুটবল নয়, দেশের স্পোর্টস অঙ্গনে বিগ নেইম হতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। বেশ কাঠখড় পুড়িয়েই হামজাকে বাংলাদেশ জাতীয় দলের জন্য পেয়েছে বাফুফে, যার শুরুটা করেছিল ফেডারেশনের বিগত কমিটি। আর কোটি ফুটবল ভক্তের স্বপ্ন পূরণ হয়েছে নতুন কমিটির অধীনে। বলার অপেক্ষা রাখে না জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তি মান বাড়াবে দেশের ফুটবলে। লেস্টার সিটির ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে উপকৃত হবে জাতীয় দল। হামজাকে দেখে অনেক প্রবাসী ফুটবলার অনুপ্রাণিত হবে লাল সবুজ জার্সি গায়ে খেলার, যার জন্য কাজ করবে বাফুফে। অনেক টান প্লেয়ার্স আছে, ইটালিয়ান, বাংলাদেশি, ইটালিয়ান, ব্রিটিশ, ইটালিয়ান, জার্মান, কুড বি বাংলাদেশি, সাউথ আমেরিকান। তো সেরকম স্কিলফুল ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য। দীর্ঘদিন পোস্টার বয়ের অভাবে ভুগছে দেশের ফুটবল। হামজার হাত ধরে মিটতে যাচ্ছে সেই আক্ষেপ। তবে আপাতত ব্র্যান্ডিং নয়, হামজার অবদানে জাতীয় দলকে শক্তিশালী করতে গুরুত্ব দিচ্ছেন বাফুফে সভাপতি। এই মুহূর্তে আমরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে কোনো চিন্তা করতেছি, এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি উইনিং স্ট্রিক নিয়ে। আমরা চাই, যেটা আগেও বলেছিলাম, যে আমাদের ন্যাশনাল টিম একটা কনসিস্টেন্সি দিবে, কনসিস্টেন্টভাবে তারা খেলবে অ্যান্ড আমরা ম্যাচ জিতবো। আমরা ওই আগে কম গোল খাওয়া মেন্টালিটি বা হেরে যাওয়া মেন্টালিটি বের হয়ে আসছে, আমরা জিতা মেন্টালিটি আমরা সুইচ করে যাচ্ছি। এর আগেও লাল সবুজ জার্সি গায়ে খেলেছেন জামাল ভুঁইয়া, তারিক কাজীর মতো প্রবাসী ফুটবলাররা। তাদের মতো হামজা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিবে বলে প্রত্যাশা বাফুফে সভাপতির, যার জন্য হামজাকে সব ধরনের সহযোগিতা করবে ফেডারেশন। বাংলাদেশের খেলার সাথে কেমন ইন্টারাকশনটা হবে, বাংলাদেশের প্লেয়িং স্টাইলের সাথে বর্তমান যে ক্লাব লেস্টার সিটি সেই প্লেয়িং ডিফারেন্স থাকবে কিনা, বা সেই লেভেলে আমরা খেলাতে পারবো কিনা, খেলতে চাই কিনা, সেগুলো সব আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের ন্যাশনাল টিমস কমিটি যখন ফর্ম হবে তারা এই বিবেচনাগুলো করবে। হামজা চৌধুরী ছাড়াও দেশের ফুটবল নিয়ে কথা বলেন বাফুফে সভাপতি। বরাবরের মতোই মাঠ সংকট নিয়ে আক্ষেপ তার কণ্ঠে। আগামী বছর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ন্যাশনাল টিমস কমিটি। যদিও জাতীয় দলের কোচের বিষয়ে এখনো কিছু খোলাসা করেননি বাফুফে সভাপতি। ফ্রেন্ডলি ম্যাচটা ক্লোজ ডোর হবে, আমরা ডেফিনেটলি ভিডিও বা আউটসাইডার স্কাউটদেরকে সেখানে অ্যালাউ করতে দিব না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। আবারও ক্রিকেট। আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে চলতি অর্থ বছরে তাদের আয় দেখে চোখ কপালে উঠবে যে কারো। 2023-24 অর্থ বছরে ভারতীয় বোর্ডের আয় 20,686 কোটি রুপি। গেল বছরের তুলনায় যা বেড়েছে 4,200 কোটি রুপি। ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি ও পিসিবির চলতি বছরের আয়ের 3 গুণেরও বেশি ভারতের এক বছরের আয়।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কোনটি? সে প্রশ্নের উত্তর সবারই জানা। অর্থের প্রভাবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও তাদের কথায় ওঠে বসে। আয়ের হিসেবে বিশ্বের অন্য যে কোনো বোর্ডের চেয়ে এগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় বোর্ডের প্রতি বছরে আয় বৃদ্ধির রহস্য কি? মূলত আইপিএল ও দ্বিপাক্ষিক সিরিজের মিডিয়া সত্ত্ব বিক্রি করে আয়ের দিক থেকে ফুলে ফেপে উঠছে বিসিসিআই। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি আয়ের রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানেই উঠে আসে ভারতীয়দের আয়ের এই হিসেব নিকেশ। গেল অর্থ বছরে বিসিসিআই এর আয় ছিল 16,493 কোটি রুপি। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 20,686 কোটি রুপিতে। গেল বছরের সঙ্গে এ বছরের আয় বৃদ্ধির পরিমাণ হিসেব করতে গেলে চোখ চরক গাছ হবে যে কারো। চলতি বছর বিসিসিআই এর আয় বেড়েছে 4,200 কোটি রুপি। বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড হওয়ায় আইসিসি যে আয় করে তার বড় অংশ আসে ভারতীয় স্পন্সরদের কাছ থেকে। মূলত ভারত দলের খেলা সম্প্রচার ও বড় টুর্নামেন্টে স্পন্সরে মোট অঙ্কের অর্থ লগ্নি করে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। তাই আইসিসির লভ্যাংশের বড় একটা অংশ পায় রোহিত কোহলিদের বোর্ড। এছাড়াও 2022 জুনে আইপিএল এর মিডিয়া সত্ত্ব 5 বছরের জন্য বিক্রি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 48,390 কোটি রুপিতে মিডিয়া রাইটস বিক্রি করেছে বিসিসিআই। ভারতীয়দের টার্গেট ছিল 2023-24 অর্থ বছরে অন্তত 7,476 কোটি রুপি আয়ের। তবে এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। বিসিসিআই এর আয় পরিকল্পনার চেয়েও বেশি হয়েছে। 2023-24 অর্থ বছরে তাদের কোষাগারে আয়ের পরিমাণ 8,995 কোটি রুপি। বিসিসিআই এর ফান্ডের পরিমাণ 6,365 কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে 7,988 কোটিতে। এদিকে 2023-24 অর্থ বছরে ভারতের আয়ের ধারে কাছে নেই অন্য কেউ। বিশ্বের অন্য 3টি শক্তিশালী ক্রিকেট বোর্ডের আয় একত্র করলেও বিসিসিআই এর আয়ের সমান হবে না। চলতি অর্থ বছরে সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার আয় 658 কোটি রুপি, ইংল্যান্ডের প্রায় 429 কোটি আর পিসিবির আয় 458 কোটি রুপি। শুধু তাই নয়, শীর্ষ 10টি বোর্ডের আয় একত্র করলে পরিমাণ দাঁড়ায় 3,108 কোটি রুপি, যা বিসিসিআই এর চলতি অর্থ বছরে যে আয় বেড়েছে তার চেয়েও 100 কোটি রুপি কম। ভারতীয় বোর্ডের আয় যে হারে বেড়ে চলেছে তাতে ধারণা করা হচ্ছে আগামী অর্থ বছরে বোর্ডের রোজগার আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। দুবাইয়ে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার টি10 ক্রিকেট লিগের ফাইনাল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচে ড্রাগন নাইট রাইডার্স 9 রানে হারিয়েছে ড্রাগন কিংসকে। মহান বিজয় দিবস উপলক্ষে গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত 4টি দল অংশগ্রহণ করে। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। ক্রিকেটের তীর্থভূমি লর্ডস, তবে বিশ্ব ক্রিকেটের রাজধানী বলা যায় দুবাইকে। আইসিসির সদর দপ্তর তো আছেই, সারা বছরে ঘরোয়া আন্তর্জাতিক নানা টুর্নামেন্ট হয়ে থাকে সংযুক্ত আরব আমিরাতে। খেলা ঘিরে দেশটিতে অবস্থানরত দেশি বিদেশি সবার মাঝেই কাজ করে উন্মাদনা, যা ছুঁয়ে যায় প্রবাসী বাংলাদেশিদেরও। এমনই এক টুর্নামেন্টের আয়োজন করে গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। অনুষ্ঠিত হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল। শারজার আল দাইদ ক্রিকেট ভিলেজ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ড্রাগন নাইট রাইডার্স ও ড্রাগন কিংস। টস জিতে ড্রাগন নাইট রাইডার্স ব্যাট করতে নামে। আরাফাটের 48 রানে ভর করে 6 উইকেট হারিয়ে 10 ওভারে তারা সংগ্রহ করে 126 রান। জবাবে ড্রাগন কিংস 6 উইকেট হারিয়ে তোলে 117 রান। 9 রানের জয়ে শিরোপা উৎসবে মেতে উঠে নাইট রাইডার্স। টুর্নামেন্ট ও ফাইনালের সেরা খেলোয়াড় হন নাইট রাইডার্সের আরাফাত। বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে যদি বড় টুর্নামেন্টের আয়োজন করেন, এখান থেকে ইনশাল্লাহ অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এখান থেকে জাতীয় দলের পাওয়ার সুযোগ আছে। শারীরিক সুস্থতার জন্য এই ধরনের খেলাধুলার আয়োজন করা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এটা আয়োজন করছি। এখানে যে অনৈতিক যে কাজগুলো আছে বা এখানে যত আমাদের একটা বদনাম আছে, সেই যে জিনিসটার জন্য আমাদের মধ্যে না থাকে, তার জন্য আমরা চাই যে খেলার মধ্যে সবাই সম্পৃক্ত থাকুক। আন্তর্জাতিক মানের অনেক টুর্নামেন্টেই অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। খেলোয়াড়দের দাবি, বিসিবির পৃষ্ঠপোষকতায় প্রবাসীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের। সব প্লেয়ার নিতে পারে না, তার জন্য হয়তো বা আমাদের চেঞ্জটা হয়নি। তারপরে যারা ভালো খেলছে ক্রিকেট
যারা ভালো খেলবে খেলার জন্য, যারা ভালো খেলবে তারা চলে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে এক্সিকিউট করতে পারছি, বিধায় আমরা এই ম্যাচটা জিততে পারছি। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে এই ধরনের টুর্নামেন্ট। স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের জন্য এই ধরনের আসর আয়োজনে বাংলাদেশ কনসুলেটকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় ক্রীড়া সংগঠকদের। আমরা যদি চেষ্টা করি, আমরা এখানে একটা শক্তিশালী টিম আমরা তৈরি করতে পারি। গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এরা যাতে প্রতি 6 মাস 3 মাস 1 বছর পর এ ধরনের আয়োজন করে। আমাদের মিশনগুলো এদেরকে সাপোর্ট করে, তাহলে এরা প্রবাসীও বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন গোষ্ঠীর সাথে খেলে আমাদের দেশের সম্মানকে আরো বেশি ভালো পর্যায়ে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে দেয়া হয় 5,000 দিরহাম। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিকেলে বিসিবির জরুরি সভা, মূল এজেন্ডা বিপিএল। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএল টি20 সূচি নিয়ে। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।